Good morning, everybody, dear students. You are welcome to the online class of Iqbal Siddiqui College. এর আগের ক্লাসে তোমাদের সাথে ইউনিট 2 লেসন 2 আমরা পড়ে শেষ করেছিলাম। সম্পূর্ণ টেক্সটটি পড়া শেষ হয়েছিল বা লেসনটি পড়া শেষ হয়েছিল। তোমাদেরকে এর যে এক্সারসাইজ ছিল লেসনগুলো শেষে 3টা এক্সারসাইজ করতে বলেছিলাম। তো সেই 3টা এক্সারসাইজ আমি আজকে সলভ করব। তোমরা যারা লিখেছো অলরেডি তোমরা সেই খাতা নিয়ে বসো, এটার সাথে একটু মিলিয়ে নিবা। আর যারা এখনো লিখে পারোনি বা প্রিপারেশন নিচ্ছ, এটা শেষ করবা, তাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা খাতায় নোটটা নিয়ে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে এক্সারসাইজের কোশ্চেন নং 3, আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এটার এখানে 6টা কোশ্চেন ছিল। এখানে এই স্ক্রিনে তোমরা 3টা কোশ্চেনের উত্তর দেখতে পাচ্ছ। তাহলে আমরা প্রথমটা একটু দেখি। বই কিন্তু অবশ্যই সাথে থাকা উচিত তোমাদের, মানে বই থাকলে এটা মিলিয়ে তুমি দেখতে পারবা বা সহজে বুঝতে পারবা। আর বই ছাড়া শুনে শুনে তুমি এটা অ্যাডজাস্ট করতে অসুবিধা হয়ে যাবে বা কষ্ট হবে। সো বইটা সবাই সাথে নিয়ে বসো এবং খাতাটাও। তাহলে 3 নাম্বার এক্সারসাইজে যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে আনসার দ্য ফলোইং কোশ্চেনস। এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো সবই যে টেক্সটটা আমরা পড়ে শেষ করলাম, যে লেসনটা, এই লেসন রিলেটেড। তাহলে প্রথম যে কোশ্চেনটা এটা একটু দেখো, হোয়াট আর সাম অফ দি সিমটমস অফ লিপ্রাসি। সিমটমস মানে কি তোমরা আগেই জেনেছিলে, তাহলে প্রশ্নটা কি জানতে চাচ্ছে আমাদের কাছে। হোয়াট আর সাম অফ দি সিমটমস অফ লিপ্রাসি। লিপ্রাসি যে রোগটা, এই রোগের কিছু লক্ষণ বা উপসর্গ কি কি। তো আমরা টেক্সট পড়ে জেনেছি। আর এই ডাব্লিউএইচ কোশ্চেনগুলোর উত্তর কিভাবে দিতে হয় তোমরা জানো, ইতিপূর্বে বিভিন্ন ক্লাসে তোমরা এই কম্প্রিহেনশন রিলেটেড আনসারিং কোশ্চেন এটা প্র্যাকটিস করে এসেছো। তো ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যে কোশ্চেনগুলো করা হয়, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেন ওয়ার্ডগুলো দিয়ে যে কোশ্চেন তৈরি করা হয়, এটার উত্তর দিতে গেলে তোমাকে কি করতে হবে, ওই কোশ্চেন যে টেন্সে আছে এবং কোশ্চেনটা যেভাবে করা হয়েছে ওই কোশ্চেনের ভিতর থেকেই তোমাকে উত্তরটা শুরু করতে হবে। সাপোজ আমি যদি তোমাদেরকে এক্সাম্পল দিতে চাই, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় যে হোয়াট ইজ ইওর নেম, হোয়াট ইজ ইওর নেম, তোমাকে বলতে হবে, তুমি শুধু নিজের নামটা বলতে পারবা না, তাহলে এই প্রশ্নের উত্তর ভুল হয়ে গেল। তোমাকে বলতে হবে মাই নেম ইজ, মানে কোশ্চেনের ভিতর থেকেই তোমাকে সাবজেক্ট নিয়ে বা যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেই বিষয়টা ওখানে সাবজেক্ট হবে উত্তরের, তারপরে তুমি বাকিটা বলবা ওই টেন্সেই, ওই কোশ্চেনের ভিতরেই তোমার টেন্স, যে টেন্সে কোশ্চেন করা হয়েছে। হোয়াট ইজ ইওর নেম, মাই নেম ইজ অমুক, এরকম। আর যদি তোমাকে কোনো অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোশ্চেন করা হয় সেক্ষেত্রে তুমি ইয়েস নো আনসার দিতে পারো। এই দুই ধরনের কোশ্চেন, এর ভেরিয়েশনটা হচ্ছে এরকম বা এর ডিফারেন্সটা হচ্ছে এরকম। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে কোনো কোশ্চেন করা হলে এটা ইয়েস নো দিয়ে উত্তর দিতে হয়, এবং ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হলে তোমাকে সম্পূর্ণ সেন্টেন্সে উত্তর দিতে হবে। তাহলে এখানে দেখো হোয়াট আর সাম অফ দি সিমটমস অফ লিপ্রাসি, তো তোমাকে এখানে লিখতে হবে সাম অফ দা সিমটমস। এই যে এখান থেকে তোমরা আরেকটা বিষয় একটু জেনে রাখো, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোশ্চেনগুলো তৈরি করা হয় সেখানে ডাব্লিউএইচ ওয়ার্ড এবং সাবজেক্ট এর মাঝখানে অবশ্যই একটা অক্সিলিয়ারি ভার্ব দরকার হয়, এই সেই অক্সিলিয়ারি ভার্ব। এবং এটা কোশ্চেনের স্ট্রাকচার এরকম, তুমি সাবজেক্টের পরে যখন এই অক্সিলিয়ারি ভার্বটা এখানে পরে নিয়ে যাবে, অক্সিলিয়ারি ভার্ব এখানে এটা অক্সিলিয়ারির মেইন ভার্ব হিসেবেও কাজ করছে এখানে এই সেন্টেন্সে। তো দেখো সাম অফ দ্য সিমটমস অফ লিপ্রাসি আর, এইখান থেকে তোমার উত্তরটা শুরু হয়েছে। এখন তোমাদের জন্য আমি একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে যে এটা তোমাদের মনে রাখা খুব জরুরি। আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ডগুলোর দিয়ে যে প্রশ্ন করা হয় বা এই যে আনসারিং কোশ্চেনের যে এই অংশটা, এই ক্ষেত্রে তোমাদের 2 নম্বর করে থাকে প্রত্যেকটা প্রশ্নে। এটা যখন পরীক্ষায় আসে কোশ্চেন টাইপ বা কোশ্চেন প্যাটার্ন অর মার্কস ডিস্ট্রিবিউশনে, এখানে এই ধরনের প্রত্যেকটা কোশ্চেন থেকে 2 মার্ক থাকে, মানে 5টা কোশ্চেন থেকে 10 মার্ক। তাহলে এখানে তোমার এই যে শুরুটা, এইটার উপরে কিন্তু নাম্বার ডিপেন্ড করে। এখানে দেখো স্টার্টিংটা সাম অফ দি সিমটমস অফ লিপ্রাসি আর, এই যে এইভাবে শুরু হলো, এইটার উপরে অর্ধেক নাম্বার ডিপেন্ড করে, এবং এইটা তোমার উত্তর। এটা অনেক সময় যদি তোমার স্টার্টিংটা ভুল হয়ে যায়, শুধু এই উত্তরটা তুমি ইনক্লুড করতে পেরেছো এই প্রশ্নের উত্তরে তুমি লিখলে, মানে এখানে জানতে চাওয়া হচ্ছে যে লিপ্রাসি যে রোগটা, এই রোগের সিমটম বা উপসর্গগুলো কি কি। এটা দেখো, এটার উত্তরটা হচ্ছে বেসিক্যালি প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন, নার্ভস, লিমস অ্যান্ড আইস। এইটা হচ্ছে এটার মানে উত্তরটা, ইনফরমেশন গুলো হচ্ছে এই যে প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন, নার্ভস, লিমস অ্যান্ড আইস। তাহলে এই হচ্ছে বিষয়টা।
তো এটার শুরুটা ছিল এরকম, এর সম্পূর্ণটা লিখতে পারলেই তুমি ফুল মার্কস পাচ্ছ। এবং যদি কখনো স্টার্টিং এ ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে তোমাকে যদি এক্সামিনার চায় নাম্বার নাও দিতে পারে, আবার যদি চায় যে তোমাকে এই যে ইনফরমেশন গুলো দিয়েছো তুমি, তোমাকে ওখানে কিছু নাম্বার দিল, তো 2 এর ভিতরে ওখানে 0.5 বা হাফ 1 নাম্বার দিতে পারে তোমাদের। যাই হোক, তাহলে এই প্রশ্নটার উত্তরটা তোমরা জেনে গেলে এটা স্ক্রিনশট দিয়ে রাখো, অথবা যদি লিখতে পারো সাথে সাথে লিখে নাও যে সাম অফ দি সিমটমস অফ লিপ্রাসি আর প্রোগ্রেসিভ এন্ড পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন, নার্ভস, লিম্বস এন্ড আইস। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখো, হাউ ইজ দ্য স্টাডি অফ লিপ্রাসি ব্যাকটেরিয়াম, হাউ ইজ দ্য স্টাডি অফ লিপ্রাসি ব্যাকটেরিয়াম ডিফারেন্ট ফ্রম দ্য স্টোরি অফ আদার ইনফেকশাস অর্গানিজম। তাহলে এখানে বলছে যে কিভাবে দ্য স্টাডি অফ লিপ্রাসি ব্যাকটেরিয়াম, স্টাডি বলতে এখানে রিসার্চ আর গবেষণা, অফ লিপ্রাসি ব্যাকটেরিয়াম, যে লিপ্রাসি রোগের সাথে রিলেটেড যে সব জীবাণু, এই জীবাণু নিয়ে যে গবেষণাটা, এটা কিভাবে ডিফারেন্ট, কার সাথে ডিফারেন্ট, ফ্রম দ্য স্টোরি অফ আদার ইনফেকশাস অর্গানিজম, অন্যান্য যে সংক্রামক রোগ রয়েছে সেই সংক্রামক রোগের জীবাণুর সাথে লিপ্রাসি রোগের যে জীবাণুগুলো, এইটার মধ্যে পার্থক্যটা কি বা এটা কি কেন আলাদা। তো এমনি যে কোনো নর্মাল যে সংক্রামক রোগ তার থেকে লিপ্রাসিটা অনেক বেশি সিরিয়াস। তো এই দুইটাই সংক্রামক রোগ বা দুই ধরনেরই এই যে রোগের জীবাণুর কথা বলা হচ্ছে, এর ভিতরে ডিফারেন্সটা কি এটা একটু দেখে নাও ভালো করে। দ্য স্টাডি অফ, এই যে এখান থেকে উত্তরটা শুরু হবে তোমার, দ্য স্টাডি অফ লিপ্রাসি ব্যাকটেরিয়াম ডিফারেন্ট ফ্রম দ্য স্টোরি অফ আদার ইনফেকশাস অর্গানিজম। The study of leprosy bacterium is different from the study of other infectious organisms as মানে এখানে কারণ অর্থে ব্যবহৃত হয়েছে এখানে, বা যেন, the leprosy bacterium cannot be grown in the lab to study or to use for developing a vaccine। বলছে যে লিপ্রাসি ব্যাকটেরিয়াম বা লিপ্রাসির জীবাণু এটা ক্যান নট বি গ্রোন ইন দ্য ল্যাব, এটা যে কোনো ল্যাবে বা গবেষণাগারে এটা তৈরি করা যায় না বা এটা নিয়ে গবেষণা করা যায় না। কিসের জন্য, মানে তৈরি করা যায় না টু স্টাডি করার জন্য বা গবেষণা করার জন্য, অথবা টু ইউজ ফর ডেভেলপিং এ ভ্যাকসিন, মানে এটা কোনো ল্যাবে এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা যায় না, কোনো ভ্যাকসিন এটা থেকে তৈরি করা বা ভ্যাকসিন উৎপাদন করার জন্য এটা নিয়ে কোনো মানে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা করা যায় না। এটা একটা কথা বলেছে এখানে, এই কারণে এটা আলাদা। তাহলে প্রথম কথাটা এভাবে বলছে যে এটা একটু ভিন্ন রকম বা একটু সিরিয়াস প্রজাতির, এটা নিয়ে কোনো ল্যাবে নরমালি গবেষকরা এটা নিয়ে নাড়াচাড়া করতে পারেন না। এরপরে দেখো বিসাইডস, আরো এর সাথে আরো যদি যোগ করা হয় তাহলে দ্য সিমটমস অফ দিস ক্রনিক ডিজিজ, মানে এই দুরারোগ্য ব্যাধির, এটা তোমরা জানো যে লিপ্রাসি এটাকে একটা ক্রনিক ডিজিজ হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে বা বলা হয়েছে, এই নামে ডাকা হচ্ছে এটাকে, মানে দুরারোগ্য বা লং লাস্টিং একটা রোগ যেটা, এইটার যে উপসর্গগুলো ক্যান টেক সেভারাল ইয়ার্স টু অ্যাপিয়ার, মানে এর যে উপসর্গগুলো এগুলো প্রকাশ পাওয়ার বা একজন যার শরীরে এই রোগের জীবাণু বাসা বাঁধলো তার শরীর থেকে এই রোগের উপসর্গগুলো প্রকাশিত হওয়ার জন্য বা প্রকাশ পাওয়ার জন্য বছর খানেক সময় নিয়ে থাকে বা বছর খানেক সময় লাগতে পারে। এই বিষয়টা মানে এই এত সময় নেওয়াটা এই যে প্রকাশের জন্য এই রোগের উপসর্গগুলো, মেকিং দ্য ডিজিজ, এই রোগটাকে তৈরি করেছে কিভাবে, হার্ড, মানে এটাকে একটা কঠিন রোগ হিসেবে উপস্থাপন করেছে, টু ডায়াগনোজ এট অ্যান আর্লি স্টেজ, মানে এটা খুব সহজে আর্লি স্টেজে বা এটার যে শুরুর দিকে এটা ডায়াগনোজ করা যায় না। ডায়াগনোজ মানে হচ্ছে নির্ণয়, রোগ নির্ণয়, মূলত এই রোগটা নির্ণয় করা যায় না শুরুর দিকে, মানে এর বৈশিষ্ট্যটাই হচ্ছে এরকম, এই রোগের জীবাণুটা এটা বছর খানেক সময় লেগে যায় কারো শরীরে প্রবেশ করার পরে এটার উপসর্গগুলো প্রকাশ পায়, ওই যে প্রোগ্রেসিভ অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ টু দ্য স্কিন, নার্ভস, লিম্বস অ্যান্ড আইস, এই যে এখানে বলছে যে প্রোগ্রেসিভ মানে এটা ধীরে ধীরে এটা উন্নতি হবে, মানে উন্নতি হবে বলতে ক্ষতিগ্রস্ত হবে, অ্যান্ড পার্মানেন্ট ড্যামেজ, এবং একদম চিরস্থায়ীভাবে ক্ষতি হয়ে যেতে পারে মানুষের ত্বকের, নার্ভস মানে হচ্ছে স্নায়ুগুলো, লিম্বস বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং চোখের বা আইসাইট কমে যাবে। এখন এই যে জিনিসগুলো ঘটবে এটা 1 বছর পরে আস্তে আস্তে প্রকাশ পাওয়া শুরু হয়, এই হয়তো ত্বকের কোনো ক্ষতি এভাবে দেখা যায় বা স্নায়ু দুর্বলতা দেখা যায় বা এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে এটা প্রকাশিত হয় বা আইসাইট কমে যেতে থাকে, এটা বছর খানেক সময় লেগে যায় এই জন্য এটা নির্ণয় করতে। তো জেনারেলি দেখো এবার ডিফারেন্সটা কি, তাহলে আদার ইনফেকশাস অর্গানিজমস এর সাথে অন্যান্য যে সংক্রামক রোগ জীবাণুগুলো, সংক্রামক রোগের জীবাণুগুলো তার সাথে এটার পার্থক্যটা হচ্ছে এখানে যে জেনারেলি দিস ইভেন্ট মানে এই ঘটনাটা
ডাজ নট হ্যাপেন টু মোস্ট আদার ডিজিজ। অন্যান্য রোগের ক্ষেত্রে এরকম হয় না নর্মালি। অন্যান্য রোগের ক্ষেত্রে এরকম এত লম্বা সময় ধরে এটা থাকে না বা ক্ষতি করে না মানুষকে। তো এই হচ্ছে পার্থক্যটা এই দুইটা জীবাণুর মধ্যে। 3 নাম্বার কোশ্চেনটা একটু দেখো। হোয়াট আর দ্য টু অ্যাপ্রোচেস টেকেন বাই আইডিআরআই টু কার্ব। এখানে এই যে রুট ওয়ার্ডটা হচ্ছে কার্ব। কার্ব মানে হচ্ছে রেস্ট্রেইন, প্রতিবন্ধকতা সৃষ্টি করা বা দমন করা অর্থে তুমি বলতে পারো এটাকে। দ্য থ্রেডস অফ লিপ্রাসি, সুন্দর একটা কোশ্চেন এটা। হোয়াট আর দ্য টু অ্যাপ্রোচেস টেকেন বাই আইডিআরআই টু কার্ব দ্য থ্রেডস অফ লিপ্রাসি, মানে আইডিআরআই কর্তৃক গৃহীত দুটো পদক্ষেপ, কি কোন দুইটা পদক্ষেপ ছিল? টু কার্ব মানে দমন করার জন্য, দ্য থ্রেডস অফ লিপ্রাসি, এই লিপ্রাসির যে হুমকিটা, লিপ্রাসি রোগ যে হুমকি দিচ্ছিল মানুষকে, এইভাবে বলা হচ্ছে যে এই রোগের যে ভয়াবহতা এইটা থামানোর জন্য বা এটা বন্ধ করার জন্য বা এই লিপ্রাসি রোগটাকে দমন করার জন্য আইডিআরআই দুইটা পদক্ষেপ নিয়েছিল। সেই দুইটা পদক্ষেপ কি কি তোমরা সবাই জানো, এটা আমরা পড়েছিলাম। তাহলে এখানে উত্তরটা শুরু করবে এখান থেকে। টু কার্ব দ্য থ্রেডস অফ লিপ্রাসি, টু কার্ব দ্য থ্রেডস অফ লিপ্রাসি, লিপ্রাসির যে হুমকিটা এটা দমন করার জন্য। দ্য টু অ্যাপ্রোচেস টেকেন বাই আইডিআরআই আর, মানে যে দুটো পদক্ষেপ আইডিআরআই গ্রহণ করেছিল সেগুলো হচ্ছে আর। ফার্স্ট, প্রথমত অ্যান ইজি টু ইউজ টেস্ট, সহজে ব্যবহার করা যায় এমন একটা টেস্ট দ্যাট প্রোভাইডস অ্যান আর্লি ডায়াগনোসিস অফ ইনফেকশন বিফোর ক্লিনিক্যাল সিমটমস, মানে ক্লিনিক্যালি এটার যে উপসর্গগুলো এইগুলো প্রকাশ পাওয়ার আগেই এটা নির্ণয় করার একটা পদ্ধতি। যে টেস্টটা ইজি টু ইউজ টেস্ট, যে টেস্টটা প্রয়োগ করার ফলে মানে ক্লিনিক্যালি এটা বা ওই যে আগে বলা হচ্ছিল যেমন ট্রেডিশনালি 1 বছর পরে উপসর্গগুলো ধরা পড়বে, তার আগেই এই ইজি টু ইউজ টেস্ট যেটা, এই টেস্টটা করার ফলে খুব আগেই এটা ডায়াগনোস করা সম্ভব হবে বা আগেই এই রোগটা নির্ণয় করা সম্ভব হবে, এরকম একটা টেস্ট আবিষ্কার করেছিল আইডিআরআই। অ্যান্ড সেকেন্ড, এবং দ্বিতীয়ত কি করলো, এই ভ্যাকসিন, একটা ভ্যাকসিন ডেভেলপ করেছিল তারা, দ্যাট ইজ ইউজড ইন কনজাংশন উইথ অ্যান্টিবায়োটিক্স টু শর্টেন থেরাপি। এই রোগের যে চিকিৎসাটা, এই চিকিৎসাটাকে বা চিকিৎসা পদ্ধতিকে আরো শর্টেন করার জন্য বা কম সময়ের মধ্যে এটা সম্পন্ন করার জন্য একটা অ্যান্টিবায়োটিক্স এর সাথে, কনজাংশন বলতে এখানে সংযুক্ত হয়ে বা অ্যান্টিবায়োটিক্স এর সাথে মিলিয়ে এটা মানুষের শরীরে ব্যবহার করা হতো। তো এই এই ভ্যাকসিনটা হচ্ছে তাদের দ্বিতীয় প্রচেষ্টা ছিল লিপ্রাসির বিপক্ষে তাদের যে সংগ্রামটা ছিল বা লিপ্রাসি চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য তারা যে দুটো জিনিস আবিষ্কার করেছিল, তার প্রথমটা ছিল টেস্ট, সহজে রোগটা নির্ণয় করা যাবে, এবং দ্বিতীয়ত হচ্ছে নির্ণয় করার পরে তারা একটা ভ্যাকসিন একটা অ্যান্টিবায়োটিকের সাথে মিলিয়ে মানুষের শরীরে প্রবেশ করবে, যার ফলে এই চিকিৎসা পদ্ধতিটা বা এই চিকিৎসাটা সংক্ষেপিত হয়ে যাবে বা কম সময়ের মধ্যে এটা চিকিৎসাটা সম্পন্ন করা সম্ভব হবে। তো এই দুইটা পদ্ধতি আইডিআরআই আবিষ্কার করেছিল। তাহলে এখানে 3টা কোশ্চেন তোমরা এটা বুঝতে পেরেছো তো নাকি? ওকে, এখানে দেখো ডি তে বা কোশ্চেন নাম্বার 4 যেটা, এটা হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অথর ইজ দ্য মোস্ট এক্সাইটিং ব্রেক থ্রু ইন আইডিআরআইস ওয়ার অ্যাগেইনস্ট লিপ্রাসি। তো এটাও তোমরা টেক্সটের মধ্যে সরাসরি শুনেছিলে, আমি পড়িয়েছিলাম তোমাদের যে লেখকের মতে হোয়াট ইজ দ্য মোস্ট এক্সাইটিং ব্রেক থ্রু, সব থেকে উল্লেখযোগ্য উন্নতি কোনটা? মোস্ট এক্সাইটিং ব্রেক থ্রু, এখানে সব থেকে উল্লেখযোগ্য উন্নতি, ব্রেক থ্রুকে উন্নতি বলা হচ্ছে। এই যে তারা লিপ্রাসির বিরুদ্ধে যে সংগ্রামটা করছিল ইন আইডিআরআইস ওয়ার, মানে আইডিআরআই যে যুদ্ধটা অ্যাগেইনস্ট লিপ্রাসি, লিপ্রাসির বিপক্ষে তারা যে সংগ্রামটা করছিল, এইটার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য উন্নতি তাদের কোনটা, এটা একটু দেখে নিই আমরা। অ্যাকর্ডিং টু দ্য অথর মানে লেখকের মতে, এই মানে এই প্রবন্ধটা বা এটাকে তুমি কি বলতে পারো, এটা হচ্ছে একটা আর্টিকেল। এই আর্টিকেলটা লিখেছিলেন আইডিআরআই এর, তোমরা জানো যে ফাউন্ডিং প্রেসিডেন্ট অ্যান্ড ওয়ান অফ দ্য চিফ সাইন্টিফিক কি বলা যায়, মানে অনেকেই যারা ছিল আইডিআরআই এর সাথে জড়িত তাদের ভিতরে একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা বলতে পারো, চিফ সাইন্টিফিক অফিসার, যিনি এই আইডিআরআই প্রতিষ্ঠা করেছিলেন, তিনি এই টেক্সটটা লিখেছিলেন। এবং তার মতে আইডিআরআই এর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে the most exciting breakthrough in IDRI's war against leprosy is that IDRI is right now, মানে এইটা যে তারা
বর্তমানে কোন অবস্থায় আছে? আইডিয়া ইজ রাইট নাও অন দ্য কোর্স অফ হিউম্যান ক্লিনিক্যাল ট্রায়ালস আফটার এ ডিকেড অফ লিপ্রাসি ভ্যাকসিন ডেভেলপমেন্ট। তারা বলছে যে মাত্র এক দশক আগে আমরা এই লিপ্রাসির যে ভ্যাকসিনটা আবিষ্কার করলাম। তো এই এক দশকের মধ্যেই বা এক দশক পরে এটা কি করা যাচ্ছে, মানুষের শরীরে প্রবেশ করানো হচ্ছে বা মানুষের শরীরে এটার ক্লিনিক্যাল একটা ট্রায়াল তারা দিতে পারছে। তো এইটাই তারা সবচেয়ে বড় সাফল্য মনে করছেন, যে ভ্যাকসিনটা সত্যি সত্যি মানুষের শরীরে প্রয়োগ করানো যাচ্ছে এক দশকের মধ্যে, এক দশক সময়ের মধ্যে। এইটা তাদের সবচেয়ে বড় সাফল্য মনে করছেন। এটা তোমরা টেক্সটে দেখেছিলে সরাসরি। তারপরে আচ্ছা 5 নম্বর কোশ্চেনটা একটু দেখো। ক্যান ইউ ফাইন্ড এক্সাম্পল অফ ব্লেন্ডিং অফ কাটিং এজ লাইফ সায়েন্স টেকনোলজি? অফ কাটিং এজ লাইফ সায়েন্স টেকনোলজি অর ব্লেন্ডিং, এই ওয়ার্ডগুলো তোমাদের মানে জানতে হবে, তাহলে প্রশ্নটার অর্থটা বুঝতে পারবা, কি চাচ্ছে সেটাও তুমি বুঝতে পারবা। আচ্ছা দেখো, উইথ স্টেট অফ দি আর্ট কমিউনিকেশন, স্টেট অফ দি আর্ট কমিউনিকেশন টেকনোলজি। তাহলে এখানে দুইটা টেকনোলজির কথা বলছে, দুইটা টেকনোলজি বলতে, আর এই ব্লেন্ডিং মানে হচ্ছে একত্রীকরণ, ব্লেন্ডিং ওই যে ব্লেন্ড করা বা মিশ্রণ। তো এখানে বলছে ক্যান ইউ ফাইন্ড এক্সাম্পল, তুমি কি এমন কোন উদাহরণ খুঁজে পাচ্ছ কার সাথে? কাটিং এজ লাইফ সায়েন্স টেকনোলজি, কাটিং এজ মানে হচ্ছে তোমার সর্বাধিক উন্নত, লাইফ সায়েন্স টেকনোলজি জীববিজ্ঞানের যে সর্বাধিক উন্নত প্রযুক্তি, জীববিজ্ঞান বা জীবন বিজ্ঞানের যে সর্বাধিক উন্নতি প্রযুক্তি, এইটার সাথে স্টেট অফ দি আর্ট কমিউনিকেশন, এটা হচ্ছে সবচেয়ে দ্রুত যোগাযোগ পদ্ধতি যেটা, বা সবচেয়ে দ্রুত যোগাযোগ প্রযুক্তি। মানে এই বিজ্ঞানের যে অবদানটা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে, এই বিজ্ঞানের সর্বাধুনিক উন্নতির সাথে, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের সর্বাধিক উন্নতির সাথে মানব জীবনের যে যেসব মানে মানব জীবনের উন্নতির জন্য বা মানুষের ভালোর জন্য চিকিৎসা ক্ষেত্রে যেসব উন্নতি হয়েছে, এর মধ্যে কি কোনো মানে সম্পৃক্ততা তুমি খুঁজে পাচ্ছ কিনা, এমন কোনো এক্সাম্পল তোমার সামনে পড়েছে কিনা। তো এটা একটু দেখো, এখানে বলা হচ্ছে যে মানে হ্যাঁ বোধক উত্তরই তোমাকে দিতে হবে, বিকজ একটু দেখো, ইয়েস আই ফাইন্ড ওপেন হার্ট সার্জারি বলে একটা ক্রিটিক্যাল একটা সার্জারি রয়েছে। ওপেন হার্ট সার্জারি ইজ অ্যান এক্সাম্পল অফ ব্লেন্ডিং অফ কাটিং এজ লাইফ সায়েন্স টেকনোলজি, মানে জীবন বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তি উইথ স্টেট অফ দি আর্ট কমিউনিকেশন, এটা হচ্ছে সবচেয়ে উন্নত যোগাযোগ প্রযুক্তির সাথে এটার একটা সম্পৃক্ততা আমরা খুঁজে পাচ্ছি ওপেন হার্ট সার্জারির সাথে। কিভাবে দেখো, থ্রো দিস অ্যাপ্রোচ, এই ঘটনার মাধ্যমে বা এই ওপেন হার্ট সার্জারির মাধ্যমে স্পেশালিস্ট সার্জন, মানে এইটা কিভাবে করছেন, একজন স্পেশালিস্ট সার্জন ক্যান পারফর্ম অপারেশনস, একজন বিশেষজ্ঞ সার্জন বা অপারেশন যারা করেন যেসব ডাক্তাররা তাদেরকে সার্জন বলা হয়, ক্যান পারফর্ম অপারেশনস, তারা এই অপারেশনটা পরিচালিত করতে পারেন অফ দি পেশেন্ট, এই রোগীর, উইথ দ্য হেল্প অফ এ মাইক্রোস্কোপিক রোবট, মানে একটা মাইক্রোস্কোপিক রোবট সিটিং ইন হিজ অফিস রুম, মানে একটা রোবটের দ্বারা ওপেন হার্ট সার্জারিটা সম্পন্ন করতে পারেন একজন স্পেশালিস্ট সার্জন। তিনি ওই যে অপারেশন থিয়েটার বলা হয় যেখানে অপারেশন গুলো সম্পন্ন করা হয়, সেই অপারেশন থিয়েটারে উনি মানে ফিজিক্যালি উপস্থিত না থেকেও ওনার অফিসে বসে কম্পিউটারের মাধ্যমে উনি একটা মাইক্রোস্কোপিক রোবট দিয়ে মানে খুবই ক্রিটিক্যাল একটা অপারেশন সম্পন্ন করতে পারেন। দেখো এখানে কি বলা হচ্ছে যে ইন দিস কেস হি কন্ট্রোলস দ্য টোটাল ওয়ার্কস, সমস্ত কার্যক্রমগুলো তিনি নিয়ন্ত্রণ করতে পারেন উইথ দ্য হেল্প অফ এ কম্পিউটার অ্যান্ড ডাজ নট নিড টু বি প্রেজেন্ট ইন দ্য অপারেশন থিয়েটার। তাহলে এই যে সিস্টেমটা, এটাকে বলা হচ্ছে যে জীবন বিজ্ঞানের সর্বাধুনিক প্রযুক্তির সাথে বা জীবন বিজ্ঞান প্রযুক্তির সাথে এই যে আধুনিক বিজ্ঞানের যে উন্নত প্রযুক্তি, এইটার একটা সংমিশ্রণ, এটা ঘটানো সম্ভব হয়েছে এইভাবেই। মানে এটা ওই যে মাইক্রোস্কোপিক রোবট, এটা বিজ্ঞানের সবচেয়ে উন্নত একটা সংযোজন বলতে পারো। এই রোবটের মাধ্যমে একজন স্পেশালিস্ট ডাক্তার ওপেন হার্ট সার্জারির মতো একটা গুরুত্বপূর্ণ অপারেশন উনি ওই অপারেশন থিয়েটারে শারীরিকভাবে উপস্থিত না থেকেও সম্পন্ন করতে পারছেন নিজের রুমে থেকে। পুরো ঘটনাটা বা পুরো কাজগুলো তিনি কম্পিউটারের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করতে পারছেন। তো এটাকেই বলা যায় যে আধুনিক বিজ্ঞানের যে উন্নত প্রযুক্তি, এই প্রযুক্তির সাথে জীবন বিজ্ঞানের একটা সংমিশ্রণ এখানে ঘটেছে। এটা লাস্ট কোশ্চেনটা একটু দেখে নাও, এটা ছিল আমাদের 3 নং এক্সারসাইজের লাস্ট কোশ্চেন, 6 নাম্বার প্রশ্ন এটা। ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য অথর ইজ অ্যান অপটিমিস্ট
অপটিমিস্ট মানে কি এটা জানলে তুমি বুঝতে পারবা। এক্সপ্লেইন হোয়াই অ্যান্ড হোয়াই নট। তাহলে অপটিমিস্ট মানে হচ্ছে আশাবাদী, যেসব মানুষ আশা করে থাকে, মানে এটা দুইটা টার্ম আছে এখানে, বা দুই ধরনের মানে মানুষ রয়েছে, মানুষের মধ্যে দুই ধরনের মানুষ তুমি এভাবে পৃথক করতে পারবা, যে একদল হচ্ছে অপটিমিস্ট বলা হয়, আর একদলকে বলা হয় পেসিমিস্ট। তো সবসময় আমাদের এই অপটিমিজমের সাথে থাকা উচিত, বা আমাদের আশাবাদী হওয়া উচিত। তো এখানে বলছে ডু ইউ থিঙ্ক দ্যাট, তুমি কি মনে করো অথর ইজ অ্যান অপটিমিস্ট? আমাদের যে এই আর্টিকেলটার রাইটার স্টিভ রিড, উনি একজন অপটিমিস্ট বা আশাবাদী মানুষ, এটা কি তুমি মনে করো? যদি মনে করো তাহলে কেন? আর যদি না মানে হ্যাঁ যদি মনে করো যে হ্যাঁ উনি একজন অপটিমিস্ট, তাহলে কেন সেটা মনে করছো? অথবা যদি তুমি মনে করো যে না উনি অপটিমিস্ট না, তাহলে কেন নয় এটা? তাহলে আমরা এখানে হ্যাঁ এর পক্ষেই থাকবো, বিকজ উই শুড অল অফ উই শুড বি অপটিমিস্টিক ইন আওয়ার ভিউ অফ লাইফ। অপটিমিস্টিকই আমাদের হওয়া উচিত। উই শুড নট ফলো পেসিমিজম, মানে হতাশাবাদ আমাদের কখনো অনুসরণ করা উচিত নয়। আমাদের আশাবাদ, যেখানে আশা আছে সেটা নিয়ে আমাদের সবসময় চলা উচিত। তো ইয়েস আই থিঙ্ক দ্যাট দ্য অথর ইজ অ্যান অপটিমিস্ট। হ্যাঁ আমি মনে করি, এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছিল প্রশ্নটা, এটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়েছিল, তোমরা খেয়াল করো আমরা ইয়েস নো উত্তর দিয়েছি, কিন্তু এটাও ইয়েস দিয়ে তারপরে তুমি বর্ণনা করেছো পরের অংশের। আর এখানেও ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য অথর ইজ অ্যান অপটিমিস্ট? ইয়েস আই থিঙ্ক দ্যাট দ্য অথর ইজ অ্যান অপটিমিস্ট। এরপরে দেখো বিকজ, কেন, এই যে তুমি কারণ ব্যাখ্যা করছো। বিকজ কারণ, when he started his research on leprosy, যখন তিনি এই লিপ্রাসি নিয়ে তার গবেষণাটা শুরু করেছিলেন, people at that time, ওই সময় people at that time thought, ওই সময় মানুষগুলো ভাবতো this disease would eliminate মানে রিমুভ বা ডিলিট বা চলে যাওয়া, this disease would eliminate itself, এই রোগটা নিজে নিজেই সেরে যাবে ওভার টাইম, এটা সময়ের সাথে সাথে। এই যে তোমাদের সাথে আমি ওই চিকেন পক্স বা গুটি বসন্ত বলা হয় যেটা, ওইটার কথা বলেছিলাম, এটার একটা সিমিলারিটি পাবা তুমি। সিমিলারিটি পাবা মানে ওটাও মারাত্মকভাবে ত্বকের ক্ষতি করে, ওটা কিন্তু ওটার এক্স্যাক্টলি ওটার এখনো কোনো ওষুধ আমার মনে হয় আবিষ্কার হয় নাই বলে মানুষ এটা বিশ্বাস করে, এবং সব মানুষই এটা বিশ্বাস করে যে এটা 7 দিনের আগে তো কমেই না। মানুষের শরীরে যেভাবে এটা ত্বককে ক্ষতিগ্রস্ত করে, 7 থেকে 8 দিন বা 15 দিন পর্যন্ত লেগে যায় এটা সম্পূর্ণ সেরে উঠতে, এবং এটা কম বেশি প্রত্যেক মানুষেরই হয়। এটাকে সিজনাল একটা ফ্লু বলা হয়, চিকেন পক্স বা গুটি বসন্ত। তোমরা যারা এটা দেখেছো তাহলে তোমাদের এক্সপেরিয়েন্স গ্যাদার হয়েছে এখান থেকে, তো এটার সাথে তুমি মিলাতে পারবা। তো ওই লিপ্রাসিটা হচ্ছে এটা দীর্ঘদিন থাকে। আচ্ছা যাই হোক, দেখো এটা ওই সময় যখন এই রোগটা নিয়ে বা লিপ্রাসি নিয়ে গবেষণার কাজ শুরু করেছিলেন আইডিআরআইতে স্টিভ রিড, তিনি ওই সময় দেখলেন যে সব মানুষ মনে করছে বা সব মানুষ ভাবছে দিস ডিজিজ উড এলিমিনেট ইটসেলফ ওভার টাইম, এটা কি হবে, এটা সময়ের সাথে সাথে আপনা আপনি চলে যাবে বা আপনা আপনি সেরে উঠবে। বাট হি ডিড নট ওয়েট ফর দ্যাট, কিন্তু তিনি এটার জন্য অপেক্ষা করেননি, রেদার বরং হি ওয়ার্কড হার্ড, তিনি মানে এই যে আপনা আপনি চলে যায়, সব মানুষ বিশ্বাস করছে এই রোগটা এমনি এমনি সেরে যাবে, তো এইটার জন্য তিনি অপেক্ষা করেননি, বরং হি ওয়ার্কড হার্ড, তিনি কঠোর পরিশ্রম করেছেন, অ্যান্ড অ্যাট লাস্ট, এবং শেষ পর্যন্ত গট দ্য ভ্যাকসিন টু কিওর দিস ডিজিজ, এই রোগটা সারানোর জন্য একটা ভ্যাকসিন তিনি পেয়ে গেছেন মানে গবেষণা করতে করতে সেই গবেষণার মাধ্যমেই একটা ভ্যাকসিন তিনি ডেভেলপ করতে পেরেছেন। হি ইজ ফার্দার হোপফুল টু মেক দিস ডিজিজ, তারপরের আরো আশা হচ্ছে টু মেক দিস ডিজিজ ডিসঅ্যাপিয়ার, পরবর্তীতে তিনি আরো আশা করেছেন ভ্যাকসিনটা তৈরি করার পরে যে সম্পূর্ণভাবে এই রোগটাকে তিনি ডিসঅ্যাপিয়ার করে দিবেন পৃথিবী থেকে, মানে নিশ্চিহ্ন করে দিবেন, পৃথিবীতে এই রোগের কোনো অস্তিত্ব তিনি রাখবেন না বা এই রোগের অস্তিত্ব থাকবে না, এটা তিনি পরবর্তীতে আশা করেছেন। সো আই ক্যান সে দ্যাট হি ইজ অ্যান অপটিমিস্ট, তাই আমি বলতে পারি যে তিনি একজন অপটিমিস্ট। আমাদের 6 নম্বর যে এক্সারসাইজ, এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও সবাই। 6 নম্বর এক্সারসাইজে এখানে কিছু ওয়ার্ড দেওয়া ছিল, এই ওয়ার্ডগুলোর অর্থটা এখানে বাংলায় দেওয়া, তারপরে ইংরেজিতে দেওয়া। তো আমি এটা একটু সংক্ষেপে পড়ে দিচ্ছি, এটা তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। তোমাদের 6 নম্বরে যে এক্সারসাইজ ছিল সেটা অ্যান্টিজেন। অ্যান্টিজেন এটার বাংলা অ্যান্টিজেনই, এ সাবস্টেন্স দ্যাট কজেস দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ ইন দ্য বডি, মানে এটা এমন একটা সারাংশ বা এমন এক ধরনের ওষুধ দ্যাট কজেস দ্য প্রোডাকশন অফ অ্যান্টিবডিজ ইন দ্য বডি, মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য একটা ওষুধ যেটা প্রয়োগ করা হয় মানুষের শরীরে।
এটাকে বলা হয় অ্যান্টিবডি বা অ্যান্টিবডি তৈরি করে, এটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। এরপর দেখো সিমটম, এটা জানো লক্ষণ বা ইন্ডিকেশন। স্টিগমা, স্টিগমা মূলত অপবাদ, তোমরা জেনেছিলে, এ মার্ক অফ ডিসগ্রেস, এ মার্ক অফ ডিসগ্রেস বলা যায় এটাকে, কলঙ্কের চিহ্ন বা অপবাদ বলতে পারো। মানে ওই সময়ে মানুষ বিশ্বাস করত যার এই রোগটা হবে, লেপ্রাসি রোগটা যার হবে, তাকে সমাজ থেকে পৃথক করে দেওয়া হতো, অস্পৃশ্য হয়ে যেত সে, এরকম। মোমেন্টাম, মোমেন্টাম মানে এখানে জোর বলছে, দ্য অ্যাবিলিটি টু কিপ ইনক্রিজিং ফর ডেভেলপিং or for increasing or developing, the ability to keep increasing or মানে কোনো একটা উন্নতি ধরে রাখা বা এটা টেনে নিয়ে যাওয়া বা এটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কোনো বিষয়ে একটা উন্নতি হলো, সেই উন্নতিটা থেকে যেন পিছনে সরে না আসা হয়, এইটা কন্টিনিউ করা, সেই ডেভেলপমেন্টটা কন্টিনিউ করা, এটা হচ্ছে মোমেন্টাম বা এই জোরটা ধরে রাখা, এটা বোঝাচ্ছে। মাইক্রোস্কোপিক, আণুবীক্ষণিক, extremely small or difficult or impossible to see without a microscope, খুবই ছোট, যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না, এরকম বোঝায় মাইক্রোস্কোপিক। থেরাপি, চিকিৎসা, এটা হিলিং বা ট্রিটমেন্ট। এলিমিনেট, নির্মূল করা, ইরাডিকেট বা রিমুভ। কোয়ান্টিটেটিভ, পরিমাণগত, কানেক্টেড উইথ দ্য অ্যামাউন্ট অর নাম্বার অফ সামথিং। জিন, জিন বলা হয়, জিন এটা মূলত বংশানুক্রম মেইনটেইন হয় যে বিষয়টার দ্বারা, যে এ ইউনিট অফ হিরাডিটি, এটা বংশানুক্রম, বংশানুক্রমের একটা ইউনিট, যেটাকে বলা হচ্ছে যে কম্পোজড অফ ডিএনএ অর আরএনএ ইন এ ক্রোমোজোম, মানে ক্রোমোজোমের ডিএনএ এবং আরএনএ বলা হচ্ছে এটাকে। তো এটা মূলত ওই বংশ পরম্পরা মেইনটেইন করা হয় যেটা দিয়ে, সেটাকে বলা হয় যে জিন। কোষের স্বাভাবিক যে কি বলা হয় ফ্লোটা, মানে স্বতন্ত্র বৈশিষ্ট্য বলতে পারো, মানুষের কোষের এক ধরনের স্বতন্ত্র বৈশিষ্ট্য, ওই যে একই বংশের মানুষের একই জিন বহন করে, যেটা তোমরা জানো, এরকম। এরপর দেখো অ্যান্টিবায়োটিক্স, জীবাণু প্রতিরোধী পদার্থ, অ্যান্টিব্যাকটেরিয়াল আর অ্যান্টিভাইরাল বলা হয় এটাকে। ক্রনিক, দীর্ঘস্থায়ী, কন্টিনিউইং ফর এ লং টাইম, যেটা দীর্ঘদিন ধরে চলে। ইমিউনিজ, দেহে রোগ প্রতিরোধ সৃষ্টি করা। টু প্রোটেক্ট এ পারসন অর অ্যানিমেল অ্যাগাইনস্ট এ ডিজিজ বাই ইনজেক্টিং এ সাবস্টেন্স ইনটু দ্য বডি টু মেক ইট প্রডিউস অ্যান্টিবডিজ, অ্যান্টিবডি তৈরি করার জন্য মানুষের শরীরে ইনজেকশনের মাধ্যমে যে সাবস্টেন্সটা প্রয়োগ করা হয়, এটা ইমিউনিজ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মানুষের। থেরাপেটিক, চিকিৎসা বিদ্যা সংক্রান্ত, এটা কন্ট্রিবিউটিং টু দ্য কিউর অফ ডিজিজ। এরপরে দেখো রিজিয়েন্ট, বিকারক, এ সাবস্টেন্স ইউজ টু কজ এ কেমিক্যাল রিয়াকশন টু ফাইন্ড আউট, একটা এটাকে বলা হয় এই রিজিয়েন্ট বা বিকারক, এটা এ সাবস্টেন্স ইউজ টু কজ এ কেমিক্যাল রিয়াকশন টু ফাইন্ড আউট ইফ অ্যানাদার সাবস্টেন্স ইজ প্রেজেন্ট, মানে বিক্রিয়া করা হয় যার মাধ্যমে, যেখানে একটা পদার্থ থেকে একটা পদার্থের মধ্যে আরেকটা পদার্থ আছে কিনা, এটা এভাবে আলাদা করার একটা প্রক্রিয়া। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট দিয়ে নাও তোমরা, কোশ্চেন নং 7, এখানে 5টা ভার্ব রয়েছে, এই ভার্ব গুলোকে, সরি 5টা নাউন রয়েছে, এগুলোকে তোমরা ভার্ব করবা। এটার একটা স্ক্রিনশট দিয়ে নাও, এটা তোমাদের এক্সারসাইজ নং 7, এখানে 5টা নাউন দেওয়া আছে, 5টা নাউনকে ভার্ব করতে হবে এবং তারপরে এটার অর্থ দেওয়া আছে। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আমাদের আগামীকালকের ক্লাসে ড্রিমস পড়বো, হোয়াট ইজ এ ড্রিম, এইটা তোমরা বইটই নিয়ে একটু রেডি থাকবা। ভালো থেকো সবাই।